ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় সমসাময়িক অর্থনীতি। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, রাজনৈতিক অর্থনীতিবিদ ও চেয়ারম্যান এনবিআর। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এশিয়ান বিজনেস স্টুডিও আজকের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকের শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করব, একেবারে সোজা সাপটায় যদি বলতে চাই যে যেহেতু আমাদের আজকে আলোচনা বিষয় সমসাময়িক অর্থনীতি, তো আইএমএফ যে তৃতীয় কিস্তিটি দিয়েছে সম্প্রতি, এটি দিয়ে আমাদের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $17.15 বিলিয়ন। তো আইএমএফ এবার কঠিন শর্তে ঋণ দিয়েছে। আমি আপনার কাছে জানতে চাইব এই কঠিন শর্তে ঋণ দেওয়াটা কেন এবং একই সাথে সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করেন? আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক শ্রোতাকে সালাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্নটাকে একটু আরও শর্ট করে যদি উত্তর দেই, যে আইএমএফ সবসময় কঠিন শর্তে ঋণ দেয়। এবার আপনি বলতে পারেন অনেক বেশি কঠিন শর্ত তারা আরোপ করেছে। প্রথম কথা হলো, দৃষ্টিভঙ্গিটা হলো, আইএমএফ চায় যে জন্য ঋণটা নেওয়া হয়েছে ঠিক সেই খাতে আপনার যেন টাকাটা খরচ হয়। আমাদের মতো দেশের একটা বদনামি আছে, আমরা এই খাতের টাকা সেই খাত, ওই খাতের টাকা আরেক খাত, এবং সর্বশেষে পকেট খাত আমরা এটা করি। এটা এখন ওপেন সিক্রেট। তো সেই জন্য আইএমএফ শর্ত কঠিন করেছে, আরও কিছু করেছে। আইএমএফকে দেওয়া শর্ত যেগুলো আমরা প্রথম কিস্তি, দ্বিতীয়, এগুলো আমরা নিয়েছি টাকা, তার সবগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি নাই। সমবন্টন যেটা বলতে আইএমএফের শর্ত অনুযায়ী। কিন্তু আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের রিজার্ভ যেখানে রাখার কথা ছিল, নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা রিজার্ভ ওখানে নিতে পারিনি। এ ধরনের আমাদের বেশ কিছু ব্যর্থ হয়েছে, কিন্তু আইএমএফ সেটা ক্ষমা করেছে। সেটার কারণ হচ্ছে যে এই যে আমাদের রিজার্ভ কমেছে, এটার একটা যুক্তিসঙ্গত কারণ হচ্ছে আমরা ডলারকে অ্যাপ্রিসিয়েট করেছি, টাকাকে ডেপ্রিসিয়েট করেছি। 110 টাকার ডলার 117 টাকায় গিয়েছে। তাই আমাদের ডলার বেশি খরচ হয়েছে। এই কাপটা কিনতে যা ডলার লাগতো তার চেয়ে বেশি ডলার আমরা খরচ করেছি। তাই আইএমএফকে বোঝানো গেছে যে এই জন্য আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে উঠে রাখতে পারিনি। আর আপনি আমাকে আরেকটা প্রশ্ন যে করলেন, আপনি তো এগুলো বুঝেন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য আমার জনগণকে বলতে হচ্ছে যে এটা তেমন কোনো প্রভাব পড়বে না। সেটার কারণ হচ্ছে আইএমএফ মাত্র 1.15 বিলিয়ন, তারপরে আমরা আরও কোরিয়ার থেকে আমরা টাকা পেয়েছি, এবং আমরা আরেকটি ব্যাংক থেকে টাকা পেয়েছি। সর্বসাকুল্যে আমাদের 2 বিলিয়ন। হ্যাঁ, সো আমাদের যেখানে এক মাসের খরচ চালাতেই আগে 6.5 বিলিয়ন লাগতো, এখন ইম্পোর্ট রেস্ট্রিকশন করে ওটা কমানো হয়েছে। তাই আমাদের সেই হিসাবে আমাদের এই 2 বিলিয়ন আপনার নুন আনতে পান্তা ফুরাবে। এবং কে বলেছে যে এখনো আমরা দুর্নীতি করব না, কে বলেছে এখনো আমরা অপচয় করব না। তো সব কিছু মিলে এটা অক্সিজেন হিসাবে আমি দেখছি। আমাদের খুবই অসুবিধা হতো, এখন এই 2 বিলিয়ন আমাদেরকে অক্সিজেন হিসাবে ব্যবহার করতে পারবো। কিন্তু জনগণকে আমি এই কথাটা বলতে চাই, আমার কথা জনগণ ভাববে শুধু আমার দেশেই বুঝি এই অবস্থা, একেবারেই নয়। ইউরোপিয়ানদের বাইং ক্যাপাসিটি কমে গেছে, আমেরিকার ডেপ্ট বেড়ে গেছে, আপনার পৃথিবীর বহু দেশ আপনার বৈষয়িক কারণে অর্থনীতি মাইনকার চিপাই পড়ছে। সো বাংলাদেশের অর্থনীতিও সমহারে ওদের মতোই খারাপ অবস্থায় যাওয়ার কথা ছিল, একটু বেশি খারাপ গেছে। আমাদের এখানে আলিবাবা অ্যান্ড 40 থিপসের সংখ্যা বেশি। আর না হলে পুরো বিশ্বব্যাপী যে অর্থনীতি অবস্থা ভালো আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য কোনো সমস্যা হয়নি, মিডল ইস্টের যুদ্ধের জন্য সমস্যা হয়নি, এমনটি নয়। তো তাই বিশ্বব্যাপী আমরা এই পিরিয়ডটাকে নেক্সট 5 ইয়ার্সদেরকে
বিশ্বব্যাপী আমি যেহেতু অর্থনীতির ছাত্র, অর্থনীতির গবেষক, এই নেক্সট 5 ইয়ার্সটাকে আমরা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিকে এটা স্লো ডাউন করবে বলে মনে করি। তাই নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং থাকবে বলে মনে করি। আচ্ছা, ধন্যবাদ। গত বছরের 2023-24 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাসে দেশে রেমিটেন্স এসেছে 1,911 কোটি 75,20,000 মার্কিন ডলার, যা গত অর্থ বছরের সময়ের থেকেও বেশি। তো দেখা যাচ্ছে যে 2006 সালে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টরে এক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে পাঠানো প্রবাসী অর্থের 56% আসে হুন্ডির মাধ্যমে, অর্থাৎ সঠিক প্রপার চ্যানেল মেনটেন করে আসছে না। তো কেন তারা আগ্রহী না এই ব্যাপারে, রেমিটেন্স সঠিক চ্যানেলের মাধ্যমে পাঠানোর ব্যাপারে? যারা এই কথাটা বলেছে যে 56% আসে হুন্ডিতে, তারাও জানে, আমার দেশের অর্থমন্ত্রীও জানে, আমিও জানি, দেশের মানুষ হয়তো কিছুটা কম জানে। অফিসিয়াল চ্যানেলে ডলার কম আসে, প্রথম কথা হচ্ছে এটা খুবই আমলাতান্ত্রিক। সৌদি আরবে রাজধানী থেকে, রিয়াদ থেকে, মক্কা থেকে, মদিনা থেকে 600-700 মাইল দূরে একজন শ্রমিক শহরে এসে দেখে রেমিটেন্সের অফিসারের চেয়ারে টাওয়েল দেওয়া, অথচ প্রাইভেট সেক্টর হলে চট করে আসতেছে। সো এখানে আমলাতান্ত্রিকতা আছে, এখানে ব্যাংকের অফিসারদের ওই দেশেই ওই শ্রমিক থেকে টাকা কিনে নেওয়ার ব্যাপার আছে, এবং অ্যাট সোর্স এই যে হুন্ডিতে টাকা আসছে এটা ছাড়াও যেটাকে ওরা হুন্ডি বলছে, যেমন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার যারা মালিক, তারা তো বাংলাদেশ থেকে প্লেনে করে, কার্টুনে করে টাকাগুলো, ডলারগুলো নিয়ে যায়নি, সিঙ্গাপুরেই ওদের অফিস আছে। তো ওদের লোকরা সিঙ্গাপুর থেকেই কিনে নিচ্ছে। তো সেজন্য হচ্ছে যে আমাদের যা আয়, অর্থাৎ আমাদের ওয়েজ আন্ডার থেকে যা আয়, তার 56% দেখা যাচ্ছে ব্যাংকিং চলনে আসতেছে। আর বাকি ভাগগুলো কিভাবে আসতেছে সেটা ব্যাখ্যা তারা করেনি। আমি কিছুটা করলাম যে ওগুলো অ্যাট সোর্সে ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে, ওগুলো নেসেসারি বাংলাদেশের যে হুন্ডিতে আসতেছে এমন নয়। ওগুলি বাংলাদেশের ধনী যারা 1,000 কোটি 5,000 কোটি সিঙ্গাপুরে রাখতে চায়, ইংল্যান্ডে রাখতে চায়, আমেরিকাতে রাখতে চায়, ভার্জিন আইল্যান্ডে রাখতে চায়, তারা ওখানেই কিনে নিচ্ছে। তার মানে আমি বলছি হংকং, দুবাই, কাতার, এসব জায়গায় শ্রমিকদের থেকে টাকা কিনে নেওয়ার জন্য ওখানে উপস্থিত থাকে ক্রেতা। আচ্ছা, সেই জন্য আপনারা এখানে দেখেন যে আর একটা বিষয়, সত্যি কথা, অসম্ভব দীর্ঘসূত্রতা করে, এই গ্রাহক সেবা নেই, সেই নাহলে আরো বাড়তো। মানে সুবিধাটা একটু কম তাদের জন্য, যেটা একজন শ্রমিকের জন্য যেটা খুব সহজ হয়, এত প্রসেসের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি হুন্ডি দিয়ে করলে এটাকে আপনি প্রসেস বলতে ভুল করবেন। তাদেরকে নিরুৎসাহিত করা, এই বিষয়ে নিরুৎসাহিত করা এবং একই সাথে সঠিক চ্যানেলে পাঠানো, রেমিটেন্স পাঠানোর বিষয়ে তাদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে আসলে করণীয় কি হতে পারে? করণীয় যেটা হতে পারে সেটা কেউ করবে না। যেমন আমিও আশা করব যে গত 1 মাসের মধ্যে আপনি টেলিভিশনে দেখেছেন, আপনিও দেখেছেন যে 1-2 মহিলা কান্নাকাটি করতেছে, আমার টাকা আসছে, আমার দাও না কেন, আমাকে ঘোরাও কেন। এটা আপনি দেখলে, আমি দেখলে, এটা অর্থমন্ত্রী দেখেছে, এটা সবাই দেখেছে, কিন্তু কোনো বিহিত হয়নি। তো বিহিত হবে না, কারণ এই অপব্যবস্থাপনার ভিতরেই রয়ে গেছে বিলিয়ন ডলারের বিজনেস। এই অপব্যবস্থাপনার মধ্যেই আপনি হ্যারাসড হয়ে ওগুলো বিদেশে বেচে ফেলবেন বা ওদের কাউকে বেচে ফেলবেন। তো এটা ব্যবসায়িক কারণে, যেমন আপনি আমাকে যদি বলেন স্যার ড্রাগ বিজনেস বন্ধ হয় না কেন, আমি উত্তর দিতে পারবো, কিন্তু এটাও একই, যে এটা কিন্তু প্রসেস না, এটা হয়রানির পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরবো, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমাদের আজকের আলোচনার বিষয় সমসাময়িক অর্থনীতি। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, বাংলাদেশে কিন্তু প্রচুর
বেকার রয়েছে, শ্রমজীবী রয়েছেন যারা বেকার, কিন্তু ভারতীয়রা অনেকে আছেন যারা এখন বাংলাদেশে কাজ করছেন। প্রায় এতে করে কিন্তু প্রতি বছর প্রায় 500 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এ ব্যাপারে আসলে সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, আপনি আমাকে এর আগের প্রশ্নটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন করেছেন, ওই যে ডলার হুন্ডি। আমি যদি অর্থমন্ত্রী হতাম, তাই এটা সমাধান কি না বলে আমি যা করতাম, আমি যদি অর্থমন্ত্রী হতাম, আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে, সো ইউ হ্যাভ এ নাম্বার, ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড, আপনি বিদেশে খরচ করছেন এবং যেটাকে আমরা ব্যাংক কার্ড বলি, আপনার সীমিত লিমিটেড $12,000 বা ওই পর্যন্ত আপনি নিয়ে গেছেন $4,000, ওইটা খরচ করার পরে আপনার ফ্যামিলির কেউ $4,000 ঢুকে দিলে আপনি আবার খরচ করতে পারতেছেন। সো হোয়াট ইজ দ্য প্রবলেম অফ গিভিং one such bank card to all 1 crore or 1.5 crore wage earner? সে তারা ওখানে যখন ইচ্ছা টাকা ঢুকাবে, যেরকম আপনার আত্মীয় গিয়ে এখানে যখন ইচ্ছা টাকা ঢুকাচ্ছে, ওই আপনার 12,000 সিলিং পর্যন্ত, তাহলে ওই টাকাটাই এখানে ওর অ্যাকাউন্টে চলে আসবে, কারণ এটা হয় ইসলামী ব্যাংক না আরেকটা ব্যাংকের কার্ড। শুধু একটাই বাধ্যবাধকতা থাকবে যে ওই পরিবার সঙ্গত কারণ ছাড়া ডলারে টাকা নিতে পারবে না অ্যাকাউন্ট থেকে, তার সেই অ্যাকাউন্ট থেকে সে ডলারে টাকা নিতে পারবে না। আচ্ছা, সে যেদিন যে দর সেই দরে সে টাকা নেবে। কিন্তু এখন যদি সে দেখাতে পারে স্টুডেন্ট ফাইল, তার ছেলে বিদেশে যাচ্ছে, $6,000 লাগবে, তাহলে ওর অ্যাকাউন্ট থেকে সে $6,000 ওই বিশ্ববিদ্যালয়কে পে করবে। তাই এখানে 2 নম্বর 3 নম্বর হুন্ডির কোনো সুযোগ সুবিধা নেই। আমি অর্থমন্ত্রী হলে তাই করতাম। আচ্ছা, তো আমার পরের যে প্রশ্নটি ছিল আপনার কাছে, ভারতীয়রা আমাদের দেশে এসে একটা এখানে একটা এই ধরনের বদনামি আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত সম্বন্ধে এক ধরনের বিদ্বেষ আমাদের এখানে আছে। তো সবাই বলতে বলতে এটাই বলে যে আমরা যা রেমিটেন্সে টাকা আনি সব এরা নিয়ে যায়, অ্যান্ড দে আর ভেরি হাইলি পেইড স্কিল পিপল, যারা এখানে চাকরি করছে অনেক খাতে, মেইনলি গার্মেন্টস। সো আপনাকে এটা মনে রাখতে হবে যে 50,000 টাকায় যদি আমি আপনাকে পাই, কলকাতার থেকে আপনার মতন একজন সুশ্রী কাউকে আমি 2.5 লাখ টাকায় আনবো না। তাহলে গার্মেন্টস মানে এরা কেন আনছে? এখানে কোনো বাধ্যবাধকতা নেই, দক্ষ জনশক্তি। এখানে যে সমস্যা আমি স্বীকার করছি, আমি একজন বিশ্ববিদ্যালয়ের রিটায়ারিং অধ্যাপক হিসাবে, একজন ব্যর্থ শিক্ষক হিসাবে আমি স্বীকার করছি যে আমাদের এখানে নিড বেস এডুকেশন নেই। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি ধরেন, আবার যদি মতিঝিলে যান, চিটাগং ইউনিভার্সিটি ধরেন, আবার যদি আগ্রাবাদে আসেন, আপনি দেখবেন যে কর্পোরেটদের নিড একরকম, আমরা পড়াচ্ছি আরেক রকম, ছেলে মুখস্থ বমি করতেছে আরেক রকম। যার জন্য আমাদেরকে ভারত থেকে দক্ষ জনগোষ্ঠী আনতে হচ্ছে। এইটা কমানোর কোনো সমুদয় সুযোগ নেই। আমি এক শিক্ষামন্ত্রীকে একটা অ্যাডভাইস করেছিলাম। আমি বলেছিলাম যে আপনারা তো রাজনৈতিক কারণে একটার পর একটা বিশ্ববিদ্যালয় বাড়াচ্ছেন ভোটের কারণে, এটা মানা করছি না স্টপ করতে, কিন্তু আপনি আমাদের দেশে এখন হয়েছে কয়েকটা, আপনি আমাদের দেশে গার্মেন্টসের ইউনিভার্সিটি, শিপিং ইউনিভার্সিটি, নার্সিং ইউনিভার্সিটি, এই ধরনের যেই সেবাগুলোর জন্য অধিক হারে টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, একটা নার্সিং ইউনিভার্সিটি, একটা গার্মেন্টস ইউনিভার্সিটি, এখনও ওগুলো ফ্যাশন ইনস্টিটিউট পর্যায়ে আছে, এখন আছে, ঢাকায় হয়েছে, চিটাগাং হয়েছে, গার্মেন্টস মালিক করেছে, সেটা খুব স্বল্প পরিসর। হ্যাঁ, কিন্তু একটা দেশের একটা শিক্ষামন্ত্রীর কি এটা বিবেচনা করা খুব কঠিন যে কোন খাতে টাকাগুলো চলে যাচ্ছে? সেই খাতে আমরা হিউম্যান রিসোর্স তৈরি করিনি। আমি বলবো আমরা সবাই চোখ বন্ধ করে আছি। শেখ মুজিবের মেয়ে ছাড়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, উনি ওনার নিজের জন্য হোক, উনি রাষ্ট্র চালানোর জন্য হোক, শি ইজ ট্রাইং, কিন্তু একটা মাথায় এত বুদ্ধি আসার, এত কিছু আসা সম্ভব না যে এভরিথিং হ্যাজ এ সলিউশন। এখানে কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে একটা শব্দ বলি নাই, করো দুর্নীতি, কিন্তু দুর্নীতি করার সাথে তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার কোনো সম্পর্ক নাই। দুর্নীতি করার সাথে তো
রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন ম্যানুফ্যাকচারিং ইউনিভার্সিটি করার তো অ্যাসেম্বলিং ইউনিভার্সিটি করার তো কোনো সম্পর্ক নাই। আমরা দুর্নীতি করতে এত ব্যস্ত হয়ে পড়েছি, মাথা আমাদের এতই মোটা যে আমরা এই ধরনের জিনিসগুলোর সমাধান খুব সহজ সেটা বের করতে পারছি না। আচ্ছা, বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল পাস হতে যাচ্ছে আজ। আগামী সোমবার থেকে এই সরকারের নতুন অর্থ বছর যেটি সেটা চালু হতে যাচ্ছে। তো প্রথম দিন কার্যকর হবে আগামী সোমবার। তবে এই বাজেটে মূল্যস্ফীতির চাপের বিষয়ে একটু স্বস্তি দেওয়ার কথা, মানে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এমনটাও বলা হচ্ছে, এবং এছাড়া বৈশ্বিক সংকটের কারণে বাজেট বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও আমাদের অর্থমন্ত্রী জানিয়েছেন। তো এই চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে এবং সব মিলিয়ে কেমন যাবে আগামী অর্থ বছর আমাদের? আমাদের বরিষ্ঠ অর্থনীতিবিদ সঠিক কথা বলেছেন এবং উনি মিথ্যা কথা বলা থেকে বিরত থেকেছেন। তো উনি কি সত্য বলেছেন? উনি সত্য বলেছেন যে এই বাজেট এই বাজেট অনেকটা আমাদের কম্বল যদি শর্ট হয়, আমরা কম্বল পা ঢাকতে গেলে এদিকে ঢাকনা চলে যায়, এদিকে ঢাকতে গেলে পা চলে যায়। এই বাজেট তেমন একটি বাজেট। এই বাজেট মেহনতি মানুষকে, গরিবকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার বাজেট, আর অতি ক্ষমতাসীনদের পক্ষের বাজেট। কিন্তু যে কথাটা এখানে আসছে যে বৈষয়িক ব্যাপারগুলো, এখানে এই যে আপনি যেটা বললেন যে ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা, এইটাকে আমি স্বপ্ন বলবো, দুঃস্বপ্নও বলতে পারি। বছর শেষে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। সো এই ইনফ্লেশন কন্ট্রোলে রাখা দুঃস্বপ্ন, কারণ এটার জন্য অর্থমন্ত্রী দায়ী না। এটার জন্য বিশ্ববাজারে যদি জিনিসের দাম বাড়ে, অর্থমন্ত্রী কী করবে? 1 নাম্বার 2, 117 টাকার ডলার সাথে 18 টাকার ডলার যদি গত 3 মাসে 110 টাকার ডলার 117 টাকা হয়েছে। সো আগামী 3 মাসে যদি 117 টাকার ডলার 127 টাকা হয়, তাহলে অর্থমন্ত্রী এই শ্রদ্ধেয় বয়স্ক অর্থমন্ত্রীর কিছু করার নাই। তো তারপরে সাপ্লাই চেইনের কথা, সিন্ডিকেশনের কথা, ওগুলো তো বাদই দিলাম। তাই ইনফ্লেশন কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। ইনফ্লেশন যে জায়গায় রাখার কথা বলা হয়েছে সেটা দিবা স্বপ্ন, এটাই আমি বলবো। তো সেক্ষেত্রে তো আগামী বাজেট আরো চ্যালেঞ্জ আরো বেড়ে যাবে আর বলতে পারি। আমি মনে করি না, আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা যদি তার আশেপাশ থেকে কিছু ডাল হেড লোক সরায়, কিছু মেধাবী লোক নেয়, এক্সাম্পল লাইক সিঙ্গাপুর। আমরা ম্যানেজমেন্ট একটা জিনিস পড়াতাম আমার জীবনের প্রথম ক্লাসে 37 বছর আগে। আমি একটা জিনিস পড়াইছিলাম, ছেলেরা আমার দিকে বাবা হা করে তাকাচ্ছিল যেন তারা নতুন কথা শুনলো। তখন আমি বললাম, দেখো তোমরা ম্যানেজার, সো তোমরা যখন ম্যানেজ করতে চাইবা তোমরা চিন্তা করবা স্মল চেঞ্জেস হুইচ উইল ব্রিং বিগ রেজাল্ট। তুমি বড় কর্মযোগ্য করলা, বড় লাভ হলো, মালিক আমার কাছে তোমার কোনো ভ্যালু নেই। তুমি বলবে যে স্যার 4 আনার একটা ওয়াশার চেঞ্জ করছি, প্রোডাকশন বেড়ে গেছে 4 লাখ টাকার, কংগ্রেচুলেশন। সো আমাদের এখানে স্মল থিংস, মানে ছোটোখাটো জিনিস করে বড় বড় ফলাফল আনার মতো লোক দুর্ভাগ্যক্রমে আমার নেত্রী, আমার আপা ডাকি ওনাকে আমি, ওনার আশেপাশে নাই, থাকলো সংখ্যায় খুব কম। জি, আবার আমরা আলোচনায় ফিরবো। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ের সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় সমসাময়িক অর্থনীতি। আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি স্যার আপনার কাছে এবার জানতে চাইব যে বহুদিন ধরে দেশের অর্থনীতি ঘিরে যে সংকট চলে আসছে, এবং অর্থনীতির সংকট আরও বছর যত যাচ্ছে এটা আরও গভীর হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। খুব শীঘ্রই কি আমরা এই সংকট থেকে বের হতে পারবো কিনা, কি মনে হয়? মানে বাংলাদেশ এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এ বিষয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এটা একটা খুব কমন কোয়েশ্চেন, সবাই বলছে যে অর্থনীতির সংকট সৃষ্টি হচ্ছে। তাহলে সংকটগুলো কোথায়? আমরা প্রথম সংকটগুলোকে আইডেন্টিফাই করব। প্রথম কথা হচ্ছে সংকট সৃষ্টি হচ্ছে আমরা কর্ম সৃষ্টি করতেছি না। আপনি যদি হয় বাসায় বাসায় ছাগল গরু দিতে হবে, অথবা বাসায় বাসায় একটা চাকরি দিতে হবে। চাকরি ছাড়া আয়ের কোনো পথ নেই। তো
তাহলে ওটা একটা সংকট। দ্বিতীয়ত আমাদের যেই সংকটটা হচ্ছে দেশের সব টাকা ওই যাদের বেশি টাকা আছে ওরা নিয়ে যাচ্ছে। আপনার মতো মহিলা উদ্যোক্তা বা আপনার ভাই বা ইউনিভার্সিটিতে পাশ করে বের হয়ে কেউ কিন্তু মন্ত্রীরা বলতে ওয়াজ করেন, আরে চাকরি করবে কেন, ব্যবসা করো, 2 টাকা দেবে না ব্যাংক, ঠিক আছে, সেই সাথে আবার সুদের হার, সেটা একটা সংকট। সেটা আমাদের জন্য একটা বড় ধরনের সংকট। আমাদের আর একটা বড় ধরনের সংকট হচ্ছে যে আমরা দেশের মানুষকে খাইয়ে পরিয়ে রাখার জন্য, যেমন এবার এগ্রিকালচারে আমি আশা করেছিলাম যে আপনার এই অনেক বেশি দেওয়া হবে বরাদ্দ। কেন? দুনিয়া যেখানে যাবে যাক, ছিঁড়া প্যান্ট পরে চলবো, ছেঁড়া স্যান্ডেল পরে চলবো, কিন্তু আমার বাংলার মানুষ ডাল ভাত খেতে পারবে এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। সে জায়গায় আমার হতাশা। আরেকটা জায়গায় আমার হতাশা, সেটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটকে হাতে বাড়িয়েছে এই বিস্তারণে, কিন্তু অ্যামাউন্ট বাড়ায় নেই। তাহলে আপনি যদি অ্যামাউন্ট না বাড়ান, ধরে নেন 1000 টাকায় আপনি একজন বিধবাকে দিচ্ছেন, তাহলে 110 টাকার বাজেট ডলার হয়ে গেছে 117 টাকা, আগামী 3 মাস পরে হবে 127 টাকা, তাহলে ও তো আসলে পাচ্ছে 700 টাকা। একদিকে সে 700 টাকা পাচ্ছে, আর একদিকে জিনিসের দাম বাড়ছে। এই ব্যাপারে বাজেট একেবারে চোখ বন্ধ করে রেখেছে। তো আমি যেটা বলতে চাই, আমরা যে খুব বেশি সংকটে আছি এ কথা বলতে রাজি নাই। আমরা বলতে চাই বন্টনের ক্ষেত্রে আমরা এই গরিবদের প্রতি, গরিব দুঃখী মানুষের প্রতি বিমাতা সুলভ আচরণ করছি, এটাই বলবো। জি স্যার, আমরা একেবারে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।